নীলার আজ খুব ভোরেই ঘুম ভেঙেছে। এই বাড়িতে কেউ এত তাড়াতাড়ি ওঠে না। নীলা পাশ ফেরে আবারও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করল। এখন আর ঘুম আসবে না জানে, তাই সে ওড়নাটা নিয়ে খাট থেকে উঠে দাঁড়ালো। অনেকদিন মন প্রাণ খুলে বাতাস নেওয়া হয় না ভেবে সে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই মনে হলো রায়হান ভাইয়ের রুমের দরজা খোলা, হালকা ভেড়ানো। নীলার ইচ্ছে করল রায়হান ভাইয়ের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়াতে, কিন্তু সেই প্রথমের ঘটনার পরে আর যায়নি। যদিও এখন রায়হান ভাই কোমল হয়েছেন, তবুও নীলার আত্মসম্মানে বাধা দিল। মানুষটা হাজার কোমল হলেও গম্ভীর রয়ে গেছে। নীলা দরজা খুলে নিচের বিশাল বাগানে চলে এলো। পায়ের জুতা একদিকে রেখে সে খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটা ধরল। এই বিশাল বাগানে কেউ সচরাচর আসে না বলতে নীলা কাউকে দেখেনি। হয়তো ফুপি আসে, তবে নীলা ছিল না বলে দেখতে পায়নি। ঘাসের উপর ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণাগুলো নীলার পায়ে লাগতেই অনুভূতিতে চোখ বন্ধ করে নিল। এই অনুভূতিটা অনেক সুখের। পায়ে ঘাসের শিশির কণাগুলোর ফলে শিরশিলে অনুভূতি অনুভব হচ্ছে। কতগুলো দিন এমন করে খালি পায়ে হাঁটা হয়নি। নীলা হালকা নীল আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তার ভীষণ সুখ অনুভূতি হচ্ছে। ভোরের হালকা হালকা বাতাসও হচ্ছে। বাগানে অনেক ফুল ফুটে আছে। বাতাসের সাথে সেগুলোর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নীলার ঠান্ডা অনুভূতি হলো। সে ওড়নাটাকে দুই হাতে ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিল। এখন নিজেকে কেন জানি মুক্ত পাখির মতো মনে হচ্ছে। নীলা চারদিকে তাকিয়ে নিজের মতো করেই বাগান দেখবে ভেবে পা বাড়ালো। সামনে কাটা, সাবধানে পা বাড়াও। নীলা চোখ খুলে ফেলল। চমকে আশেপাশে তাকালো। রায়হান ভাইয়ের কণ্ঠস্বর না, তবে কই, আশেপাশে তো দেখা যাচ্ছে না। নিজে ভুল শুনেছে ভেবে সামনে তাকাতেই দেখল সত্যি সত্যি একটা গোলাপের ডাল পড়ে আছে, যেটা অনেক পরিমাণ কাঁটাযুক্ত। সামনে পা বাড়ালে আসলেই অনেক ক্ষত হতো। নীলা ডালটি হাত দিয়ে তুলে নিল। কি মনে করে উপরে তাকাতেই দেখল রায়হান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা মনে মনে খুশি হলো। মানুষটা আসলে যেমন নিজেকে উপস্থাপন করে তেমনটা মোটেও না। নীলা হেসে ধন্যবাদ দিতে যাবে, তখনই রায়হান ব্যালকনি থেকে প্রস্থান করল। প্রতিবারের মতো নীলা আবারও বিড়বিড় করে বলে উঠল, এই মানুষটা এমন অদ্ভুত কেন? নীলা ঘাসের উপর বসে পড়ল। দেখতে দেখতে মাঝে অনেকগুলো মাস কাটিয়ে দিয়েছে সে। অদ্ভুত হলেও এটাই সত্যি যে এখন আর একটুও কষ্ট হয় না নীলার। একদম নিজের মতো করেই থাকছে। একটা উৎফুল্ল কাজ করে যে সিফাত ভাইয়ের প্রতি এখন আর সেই আগের অনুভূতিটা হয়তো নেই। মানুষটাকে মাঝে মাঝে মনে পড়লেও নীলা নিজেকে বেশ সংযত করে নিতে পারে। ইদানিং এখন আর মনে পড়ে না, অত খারাপ লাগে না। উল্টো এখন এই মানুষগুলোই তার আপন মনে হয়। আর মাত্র কয়েক মাস আছে, এরপরই তার দেশে ফিরে যেতে হবে। একদিকে খুশি লাগছে এই ভেবে যে মা, বড় বাবা, রিহি এদের সাথে অনেক দিন পরে মিলবে, কিন্তু আরেকদিকে এই পরিবারের জন্য খারাপ লাগছে। সে তো থাকতে পারবে না। মায়া জন্মে গেছে। ঘরের প্রত্যেকটা মানুষ তাকে অনেক যত্ন করে। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই তার ছোটখাটো বিষয়েও খেয়াল রাখে। এই তো যেমন এই গম্ভীর মানুষটাও তাকে সামান্য কাঁটার আঁচ থেকে বাঁচিয়ে দিল। অথচ এমন কিছু সে অন্যদের থেকে আশা করলেও এই মানুষটার কাছ থেকে কোনো দিন করেনি। পরক্ষণেই কি যেন মনে হতেই নীলা ভাবনাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করল। এতে এত ভাবার কি আছে? হয়তো মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কাঁটা দেখেছে বিধায় বলেছে। সেই একই জায়গায় নীলা নিজে থাকলেও বলতো, কিন্তু তবুও বাঁচিয়েছে তো। সেই পরিবারের সবার মায়া কিভাবে ছুটাবে ভাবতে পারছে না। আরও কয়েকটা দিন কেটে গেল। শফিক আহমেদ নাশতা শেষ করেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রায়হানও নাশতা শেষ করে উঠে দাঁড়ালো। ট্রাউজার পরিহিত অবস্থায় রুমে না গিয়ে সদর দরজার দিকে অগ্রসর হতে দেখে রিনা আহমেদ ডাক দিলেন, রায়হান বাবা, কই যাচ্ছ? বাগানে একটু হাঁটব বলেই বেরিয়ে গেল। বড় ভাইয়ের কথা শুনে অরিন আর রাহান অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তাদের ভাই হয়তো বদলে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত রায়হান কোনোদিন বাগানে হাঁটাহাঁটি করেনি। রায়হান অবসর সময়টা রুমেই কাটিয়ে দিত, কিন্তু ইদানিং বাগানে হাঁটাহাঁটি করে। আহান ভ্রু কুচকালো। কি ব্যাপার মা, রায়হান ব্রোয়ের ইদানিং কর্মকাণ্ড তোমাকে ভাবাচ্ছে না? ছেলের কথা শুনে রিনা আহমেদ তাকালেন। বোঝাই যাচ্ছে তিনিও রায়হানের দিকে তাকিয়ে এটাই ভাবছিলেন, কিন্তু আহানকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি টেবিল থেকে নাস্তার প্লেটগুলো নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললেন, সবসময় একই থাকা লাগবে নাকি? সামনে বিয়েও দেওয়া লাগবে, তখনও কি এমন থাকতে পারবে নাকি? মায়ের কথা শুনে আহান অরিন নীলার দিকে তাকিয়ে হেসে উঠল। নীলা নিজের মতো করেই নাস্তা খাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে খাবার ছাড়া বাইরের আর কোনো জিনিসের প্রতি তার আগ্রহ নেই। অরিন আহান দুজনেই খুশি হলো। ভাই অন্তত একটু হলেও নিজের রুম ছেড়ে বের হতে শুরু করেছে। তার এই বদলে যাওয়া মানে গম্ভীর খোলস ছেড়ে আস্তে আস্তে বের হওয়া। কিছুক্ষণ পরেই রায়হানকে ফিরে আসতে দেখে ওরা গল্প বন্ধ করল। তাকে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঢুকতে দেখে অরিন আহান এগিয়ে গেল। কি হয়েছে ভাইয়া, খালি পায়ে কেন?
অরিন বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করতেই রায়হান হাত উঁচু করে থামালো। সে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে কিছু না বলেই পাশ কাটিয়ে রুমে যেতে নিচ্ছিল, কিন্তু নীলা পথ আটকে দিল। সে বেশ বুঝতে পারছে যে মানুষটার কষ্ট হচ্ছে, কিন্তু নিজের গম্ভীর ভাবের জন্য বলতে পারছে না। নীলা রায়হানের পায়ের কাছে বসে পড়তেই রায়হান 2 কদম পিছিয়ে গেল। সে আরেকটু এগিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে পায়ে হাত দিতেই রায়হান পা পিছিয়ে নিল। একটু দাঁড়ান বলেই নীলা গভীর চোখে পর্যবেক্ষণ করতে নিল। সে বেশ বুঝতে পারছে কোনো কাঁটা টাইপ কিছু পায়ের আঙুলে ঢুকেছে। এভাবে চলে গেলে ক্ষত ভেতরে ভেতরে আরও বাড়বে। কাঁটাটা ফেলা লাগবে, নয়তো ক্ষতস্থানে বাড়াবাড়ি রকমের কষ্ট হবে। ছোটবেলা থেকে সে অনেক জায়গায় দৌড়ঝাঁপ করত বিধায়ী এসব সম্পর্কে অবগত। তুমি কাঁটাও তুলতে পারো? আহান অবাক হয়ে জিজ্ঞাসা করতেই নীলা জবাব দিল, ছোটবেলায় কত লাফাতাম। প্রথম দিকে এরকম কাঁটা ফুটলে কেঁদে কেঁদে মাকে বলতাম। মা প্রথমে ধমক দিত, কিন্তু পরে নিজেই তুলে নিত। এরপর পরে কাঁটা ফুটলে মাকে আর এসে বলতাম না, নিজেই তুলে নিতাম। কারণ ভাবতাম যতদিন এরকম দৌড়ঝাঁপ করব ততদিন এরকম আহত হব, তাই নিজে তুলে নেওয়া ভালো। এভাবেই অভ্যাস হয়ে গিয়েছিল। তুই কিভাবে বুঝেছিস যে এখানে কাঁটা আছে? অরিনের কথা শুনে নীলা তকালো। উনার হাঁটার ধরন দেখে বুঝেছি যে প্রতি কদমে কদমে উনি এক জায়গায় সুচালো টাইপ ব্যথা অনুভব করছেন। নীলার কথা শুনে আহান আর অরিন দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। অরিন বলে উঠল, বাবা, তুই ভাইকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছিস? অরিনের কথা শুনেই আহান ভাবুক কণ্ঠে বলে উঠল, আসলেই কই আমি হাঁটলে তো অত পর্যবেক্ষণ করো না। আহান, অরিন, রায়হানের কণ্ঠস্বর পেতেই তারা চুপ হয়ে গেল। তারা ভুলেই বসেছিল যে এখানে তাদের ভাই দাঁড়িয়ে আছে। নীলা খুব সন্তর্পণে কাঁটাটা বের করে আনলো। কাঁটা বেরিয়ে আনতেই রক্ত চলে আসলো। নীলা অরিনকে টিস্যু আনতে পাঠালেই রায়হান পকেট থেকে সেই সাদা নীল মিশ্রণের রুমালটা বের করে সেই জায়গা থেকে রক্ত মুছে নিল। নীলা রুমালটির দিকে তাকালো। নীলার তাকানো রায়হান বুঝতে পেরে রুমালটা আবারও পকেটে রেখে রুমের দিকে পা বাড়ালো। নীলা উঠে দাঁড়ালো। দেখেছো তোমাদের ভাই একটু কৃতজ্ঞতা জ্ঞাপনও করলো না? কি জানি, হয়তো পরে এর চেয়ে বেশি কিছু করে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। বলেই আহান অরিন একজন আরেকজনের সাথে মিলিয়ে হাসতে লাগলো। নীলা ভ্রু কুচকে তাকাতেই চুপ হয়ে গেল। সিফাতকে আমান শেখ তলব করেছেন। রিহি এসে তা জানাতেই সিফাত রুম থেকে বেরিয়ে গেল। মিলি এতক্ষণ নিজের মতো মোবাইল দেখছিল, কিন্তু রিহির কথা শুনে মনে হলো অনেক জরুরি কিছু জানাবেন, তাই সিফাতের পিছু নিল। সিফাত দাঁড়িয়ে আছে। সে ভাবছে কি বলতে পারে তার বাবা। রাতে তো সবাইকে একসাথে এভাবে ডাকে না। ব্যবসা সংক্রান্ত কোনো কথা থাকলে এভাবে পরিবারের সবাইকে রাখে না। তাহলে কি পারিবারিক কিছুই জানাবেন? বাবা! আমান শেখ মাথা নিচু করে বসেছিল। সিফাত একটু এগিয়ে ডাকলেই তিনি চোখ তুলে তাকালেন। ডেকেছ যে? তোর বউ কই? আমান শেখ এদিক ওদিক তাকাতেই সিঁড়ির কাছে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসল। এদিকে আসো মা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? মিলিকে নিয়ে বাবার এমন আধিক্যে তার সিফাতের সহ্য হলো না। মেয়েটাকে সে এখন সহ্য করতে পারে না। পরিবারকে আগ বাড়িয়ে কিছু বলতেও পারছে না, কারণ অন্তত আরও কয়েক মাস সহ্য করা লাগবে, নয়তো পরিবারে তার জায়গাটা সে একেবারের জন্য হারাবে। না পারছে এদিকে যেতে আর না পারছে ওদিকে যেতে। সিফাত? জি বাবা। সিফাত এগিয়ে এলো। আমান শেখকে আজ এলোমেলো লাগছে। লাগবেই না বা কেন? একটা মাত্র ছেলের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিতে তার গা কাঁপছে। কিন্তু ছেলেরও একটা নিজস্ব পরিবার আছে, তাই না? না চাইতেও এই সিদ্ধান্তটা নিতে হলো। তুমি তোমার বউকে নিয়ে ঢাকায় চলে যাও, ওখানে আলাদা করে সংসার করো। সিফাত থমকালো, তার দৃষ্টি এলোমেলো। বাবা, এসবের মানে কি? আমি তোমাদের ছাড়া থাকার কথা কোনো দিন মাথায় আনিনি। বাবা, এমন করো না প্লিজ। আমি তো করছি না। চেয়েছিলাম আমার ছেলে সহ একসাথে থাকবে, কিন্তু তুই বিয়ে করেছিস। এখন আমাদের চেয়ে ওই পরিবারটা তোর ওপরে থাকবে। বাবা, ভুল আমি করে ফেলেছি। এইটা যদি করো তবে এটা আমার সর্বোচ্চ শাস্তি হবে। তোমার স্ত্রী তো তাই চায়। আমি তো চাই না। আমি তোমাদের সাথে পরিবারের সাথে মিলে থাকতে চাই। বিয়ের আগে তো পরিবারের কথা ভাবনি, তবে এখন আর বলেও লাভ নেই। তখন যখন ভাবনি এখনও ভাবার দরকার নেই। বলেই আমান শেখ বসা থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে যেতে গিয়ে থেমে গেলেন। তিনি সামনের দিকেই তাকিয়ে সিফাতের উদ্দেশ্যে বলল, তোমরা চাইলে কালই রওনা দিতে পারো। ভেবো না, বের করে দিচ্ছি। তুমি এই বাড়ির একমাত্র ছেলে, তোমার জন্য দরজা সবসময় খোলা। বলেই আমান শেখ সিঁড়ি বেড়ে উপরে উঠে গেলেন। কেউ ভালোভাবে খেয়াল করলে দেখত আমান শেখের চোখেও পানি টলমল করছে। তার একমাত্র ছেলে তার কাছে আর থাকবে না, এটা সে ঘুণক্ষরেও কোনোদিন ভাবেনি, কিন্তু আজ হতে চলেছে। হয়তো আজকে ছেলে যেতে চাইছে না, কিন্তু বছর ঘুরতেই সে ছেলে আর এখানে আসতে চাইবে না। এটা ভাবতেই আমান শেখের মতো শক্ত মানুষের মন নরম হয়ে যাচ্ছে। না চাইতেও তার একমাত্র ছেলেকে হারাতে হচ্ছে। পরের দিন ভার্সিটিতে নীলা একাই গেল। অরিনের জ্বর আসায় সে যায়নি,
কিন্তু পরীক্ষার আগে সবসময় ক্লাসে উপস্থিত হওয়া লাগে, তাই বাধ্য হয়ে নীলা ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ করে রাস্তায় দাঁড়ালো। ভাগ্য খারাপ আজকেই হলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু কোনো সুবিধাজনক গাড়ি পাচ্ছে না। নীলার অস্থির অস্থির লাগছে, কি করবে ভেবে পাচ্ছে না। গাড়িতে ওঠো। কণ্ঠস্বর পেতেই নীলা মাথা তুলে তাকালো। রায়হানের গাড়ি। এই মানুষটা তার সব অস্থির সময়ে কোথা থেকে এসে হাজির হয়ে যায় সে ভেবে উঠতে পারে না। নীলা গাড়িতে বসতেই রায়হান গাড়ি ছেড়ে দিল। সামনেই একটা কফি শপ পড়ায় রায়হান থামালো। গাড়ি একপাশে রেখে রায়হান নীলার দিকে তাকাতেই নীলা তাকালো। নীলা কফি শপটির নাম পড়ে রায়হানের দিকে তাকালো। আমি কফি খাবো বলিনি? তোমাকে কে খেতে বলেছে? তো থামালেন যে? নীলার কথা শুনে রায়হান ভ্রু কুঁচকে তাকালো। তোমার বোঝা ঠোকা থামালাম? আমি আমার ইচ্ছে করেছে তাই থামিয়েছি। মানুষটার এমন সরাসরি জবাবে নীলার অপমান বোধ হলো। সে বোকা বোকা প্রশ্ন করেছে তাই বলে এভাবে জবাব দিবে? রায়হান গাড়ি থেকে নেমে নীলার দিকে তাকাতেই নীলা চোখ ফিরিয়ে নিল। চোখ ফিরিয়ে নিচ্ছ যে? এখানে তো শুভ দৃষ্টি করছি না, তুমি যাবে কিনা সেজন্যই তাকিয়েছি। রায়হানের এমন কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।